আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সব ভালো আছেন। বন্ধুরা, আজকে ডিফেন্সের যে আমরা দেখলাম যে হঠাৎ করে সামরিক বাহিনীর মধ্যে একটা রদবদল, তো এটা নিয়ে আজকের খবর এবং বাংলাদেশের যে অন্যান্য যে খবরগুলি আছে সেগুলি নিয়ে একটা প্যাকেজ খবরের একটা আমার বিশ্লেষণ বা আমার অ্যানালাইসিস যাই বলেন আর কি। তো এটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে সামরিক বাহিনীর মধ্যে যে সেনাবাহিনীর মধ্যে একটা ছটফটানি শুরু হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছটফটানি, এটা একেবারে কার্যত একটা স্বাভাবিক একটা ব্যাপার। নতুন সরকার আসলে মানে তার পছন্দ মতো বা একটা নিয়ম রক্ষার্থে যেই জিনিসগুলি আটকে ছিল আর কি। অনেকে বলেন যে এই রদবদলগুলি অনেক জিনিসই হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না আর কি। তো যাই হোক, নিয়মের মধ্যে থেকে তারেক রহমান সাহেব এবং বিএনপির যে সরকার তারা পরিচালিত হবে এটাই আশা করব। এবং ডিফেন্স বা সামরিক বাহিনী, বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, তারা হচ্ছে যে খুব সুশৃঙ্খল দল। এদের মধ্যে যেন একটা সুশৃঙ্খল চেইন অফ কমান্ড থাকে, এটা যেন তারেক রহমান সাহেব খেয়াল করেন। তো শীর্ষ পর্যায়ে রদবদল হচ্ছে এবং আমাদের আসলে খুব ভালো লাগার একটা বিষয় কি, আমরা হচ্ছে যে বাংলাদেশপন্থী এবং ওই দুই দেশের মধ্যে টানাটানি দেখে আমাদের খুব আনন্দ হয় আর কি। মানে এক পক্ষ বলতেছে যে ভারত সরাইছে, আরেক পক্ষ বলতেছে যে পাকিস্তান সরাইছে। তো আসেন আমরা দেখি যে বেশ কয়েকটা রদবদল হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ পোস্ট আছে, সেগুলি নিয়ে একেবারে নানা রকমের কানাঘোষা চলতেছে এবং পাকিস্তানিদের হার হলো না ভারতের হার হলো, এটা আমরা দেখি আর কি। তো আমার দেশ এরকম একটা পোস্ট লাগাইছে, সিজিএস, পিএসও ও ডিজিএফআই প্রধান সহ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। গুপ্ত যেগুলি আছে, গুপ্ত ভারত, পাকিস্তান, তুরস্ক, আমেরিকা, কোনো গুপ্ত চলবে না আর কি। মানে এই গুপ্ত জিনিসগুলি আগে সরাইতে হবে। তো এই ধরনের খবর আসতেছে যে পদোন্নতি হচ্ছে এবং ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর রেস থেকে উনি সরে যাচ্ছেন। উনি হচ্ছেন যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি। ওনাকে ওই রাষ্ট্রদূত হিসাবে মানে বদলি করা হয়েছে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে, কিন্তু ওনার নেক্সট ডেজিগনেশনটা অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত এরকম একটা হওয়ার কথা। তো এটা যদি না হয় আমরা কিন্তু অবাক হব না, কারণ হচ্ছে যে ওনার পাকিস্তানের সাথে একটা ভালো কানেকশন আছে এবং অসীম মনিরের উনি পাকিস্তানে গিয়েছেন এবং যত রকমের মানে ধরেন অস্ত্র গোলাবারুদ, এটা অবশ্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দরকার আছে। ভারতের একটা আগ্রাসন বাংলাদেশে ছিলই। তো সেই প্রেক্ষাপটে তারা মানে কে কে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে বা কে তুরস্কের সাথে ঝুঁকে পড়েছে, কিন্তু সরকারের যে স্ট্যান্ডটা সেটাও কিন্তু দেখতে হবে। ডক্টর ইউনূস আসলে চাইছিলেন যে ভারত বিরোধী একটা শক্তি এটা এখানে যেন ক্ষমতায় থাকে এবং সামরিক বাহিনীর এই কর্মকর্তা যারা ছিলেন তারাও কিন্তু এটাকে সাপোর্ট দিয়ে গেছে আর কি। পাকিস্তান, তুরস্ক এগুলো ছোটাছুটি করছে, আমেরিকা, এবং অনেকে বলেন যে জামাতের আসলে সুযোগ সুবিধা করে দেওয়ার পিছনে উনি কিন্তু কাজ করছেন। এটার আসলে আমরা বিতর্কে যাব না, কিন্তু জামাতের কষ্ট দেখলে মানে বেশি খারাপ লাগে আর কি। উনি পররাষ্ট্র দপ্তরে গেলেন এবং খলিলুর রহমান সাহেবের সাথে আবার ওনার একটা সখ্যতা আছে। তো যাই হোক, মিলেমিশে পররাষ্ট্র দপ্তর চালাবেন এটাই আমরা চাই আর কি। নানাজন নানা ধরনের কথা পোস্ট আকারে দিচ্ছে আর কি। পাকিস্তানপন্থী পিএসও কামরুল হাসানকে অপসারণ, ডিজিএফআই এর নতুন প্রধান কায়সার রশিদ, কর্নেল মোস্তাফিজ আমেরিকাতে অবসরপ্রাপ্ত এবং পিনাকির ডান হাত বাম হাত জামাতি আর কি। তো উনি এক সময় পাকিস্তানে গেছিলেন এবং পাকিস্তান থেকে ফিরে আসার পরে উনি কিন্তু আর বাংলাদেশেই থাকতে পারেন না আর কি। তো ওনার পেনশন টেনশন ডক্টর ইউনূস আটকায় দিয়ে গেছে আর কি। তো ডক্টর ইউনূসও কিন্তু খেপা ছিলেন তার উপরে। তো ওনার কথা মতো কিন্তু তার ভিডিওতে আমরা দেখছি যে ডিজিএফআই যিনি ছিলেন আর কি, যাকে সরানো হয়েছে, উনি ভারতপন্থী। তো এখানে আবার অনেকে বলতেছেন যে উনি পাকিস্তানপন্থী। দেখেন, যেটা বলতেছিলাম, মানে নানাজন নানা ধরনের মানে পোস্ট দিচ্ছে, ফটোকার্ড দিচ্ছে। জামাতপন্থী জাহাঙ্গীরকে সরিয়ে দিয়ে ডিজিএফআই প্রধান পদে নতুন মুখ, মানে এক একজন এক একটা ন্যারেশন। কেউ কয় জামাতি, কে কয় ভারতের, মানে বাংলাদেশপন্থী না, এটা ভাই বোঝা যাচ্ছে আর কি। ওনাকে ওই কর্নেল মোস্তাফিজ একসময় বলছিল যে ভারতপন্থী, কারণ ডিজিএফআই এর যে হেড ছিলেন উনি হচ্ছে যে ওয়াকারুজ্জামান সাহেবের ডান হাত ছিলেন এবং কার্যত ওয়াকারুজ্জামান সাহেবই নাকি ডিজিএফআই চালাতেন আর কি।
এবং ওয়াকারুজ্জামান সাহেবকে সারা জীবন পিনাকিরা বলছে যে উনি হচ্ছেন ভারতের রয়ের লোকজন আর কি, ভারতের মানে আমরা তো জানি যে শেখ হাসিনার আত্মীয় হয়, তো ওনার ফ্যামিলি কিন্তু আবার জামাত করে আর কি, ওয়াকারুজ্জামান সাহেবের যে ফ্যামিলি, এইগুলি ভাই নানা ধরনের ইনফরমেশন আছে এবং কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানি না, কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব যে একটা ভালো কাজ করছেন এটা আমি তো স্বীকার করি আর কি, আমরা সবাই স্বীকার করি এবং এটার জন্য কিন্তু ওনাকে আমরা সাধুবাদ জানাই। দেখেন এখানে ডিজিএফআই এর মহাপরিচালক হচ্ছেন কায়সার রশিদ, মানে এটা আমরা দেখলাম, এবং পদোন্নতি প্রাপ্ত 2 সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পড়ালেন প্রধানমন্ত্রী, এবং এই কারণে উনি কি বলে ওনার আরেকটা অফিস আছে, সেই অফিস এই ক্যান্টনমেন্টে, সেখানে কিন্তু আজকে উনি অফিস করেন, এবং অফিস করার পরে আবার উনি সচিবালয়ে ব্যাক করে যান 9:40 নাকি সেখানে ঢুকছেন, মানে রকেটের বেগে ছোটাছুটি আর কি। র্যাঙ্ক ব্যাজ পরিধান করলেন ডিজিএফআই প্রধান, এটা আইএসপিআর বাংলাদেশ, এবং একই ধরনের খবর। তো এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়, এবং উনি কিন্তু মানে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আর কি, এবং প্রতিরক্ষা ডিফেন্সটা কিন্তু একেবারে তারেক রহমান সাহেবের হাতে, তো উনি করমর্দন করতেছেন যাদেরকে ব্যাচ পড়ালেন। আমাদের পররাষ্ট্র নীতি যেটা আমরা দেখতাম যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা বা শত্রুতা না, তো এখন শত্রুতা তো আসলে বলে কেউ হয় না, প্রতিবেশী রাষ্ট্র হয়ে সারা জীবন আপনারা কিলকুতা মারবেন এবং আমরা খায় যাবো, এটা কিন্তু হয় না। তো উনি বলতেছেন যে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে বাংলাদেশ, তবে অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ চায় না ঢাকা, মানে একেবারে সাবাস ভাই, ওই ডক্টর ইউনূসের ব্যাপারটাই এখানে চলে আসতেছে, কিন্তু ডক্টর ইউনূস যেরকম একেবারে মানে কট্টরপন্থীর মতো একটা আচরণ শুরু করছিলেন, এবং উনি ভারত বিদ্বেষ, তারপরে পাকিস্তানের পক্ষে, তুরস্কের পক্ষে, আমেরিকার পক্ষে আচরণ করতেছিলেন আর কি, মানে বাংলাদেশের পক্ষে তো আসলে সবার আগে থাকা চাই, কিন্তু এখন বর্তমানে সরকার বাংলাদেশের পক্ষে কথা বলতেছে, এবং যখনই বাংলাদেশপন্থী আপনি হবেন দেখবেন যে অটোমেটিক ভারত পাকিস্তানের কাছ থেকে কিন্তু দূরে সরে আসতে হবে। তো দেখেন এখানে ইউএস অ্যাম্বাসাডার উনিও কিন্তু কি বলে খলিল সাহেবের সাথে দেখা করেন, এবং ইউএস অ্যাম্বাসি এরকম একটা পোস্টই লাগাই দিছে, তো এখানে বাংলাতে আমি পড়ি, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন, আমাদের দুই দেশকে আরও নিরাপদ, দেখছেন নিরাপদ মানে সিকিউরিটির ব্যাপারটা বাদ দিচ্ছে না আমেরিকাও, নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। তো এটা অবশ্যই ভালো, এবং দেখেন ওই এখন বাংলাদেশের যেই নীতিটা সেটা হচ্ছে চীন এবং আমেরিকার সাথে চলা আর কি, মানে না ভারত, না পাকিস্তান, না তুরস্ক, ভাই আমরা ফেড আপ, এত টানাটানি পেঁচাপেচি এগুলি ভালো লাগে না। দেখেন এই ছবি, সুন্দর ছবি, এবং হাইট ভাই খলিলুর রহমান সাহেবের হাইটও কিন্তু ছোট না, কিন্তু উনি ভাই কি তালগাছ লম্বা, এই ছবিগুলো খুব সুন্দর আর কি। তো দেখেন চীনের যে অ্যাম্বাসেডার উনি গতকালকে খলিলুর রহমান সাহেবের সাথে দেখা করছেন, এবং ওনাকে একবার সাংবাদিকরা ঘিরে ধরছিল আর কি, এবং তিস্তা প্রকল্প কবে শুরু করবে এইসব কথা বলতেছিল। তো গতকালকে উনি বলতেছিলেন যে তিস্তা প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু চীনের রাষ্ট্রদূত, মানে এটা তো ভাই আমরা শুই না, মানে আমি আবার চিন্তা করতেছিলাম, এটা গতকালকে দেখছি রাতে, তো এই ভিডিওটা দেখার পরে ভাবতেছিলাম যে তারেক রহমান সাহেবের স্ট্যান্ড কী হবে, যখনই তারেক রহমান সাহেব এই চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে কাজ শুরু করবে আর কি, তখনই কিন্তু চীন আবার একটা ওই তার বহর নিয়ে ওখানে লালমনিরহাটের কাছে চলে যাবে আর কি, এবং এখানে ওই ভারতের চিকেন স্নেক, তারপরে শিলিগুড়ি করিডোর, তারপরে তাদের নিরাপত্তা, তারা আবার হামলা টামলা করে বসে কিনা টেনশন ভাই। তো যাই হোক, এটা আমরা দেখলাম যে চীনের যে অ্যাম্বাসেডার আছেন এখানে অ্যাম্বাসি, তো তারা আবার এই পোস্টটা লাগাই দিচ্ছে যে অ্যাম্বাসেডার ইয়াও ওয়েন কলস অন বাংলাদেশি প্রাইম মিনিস্টার তারেক রহমান। উনি কিন্তু গতকালকে কিন্তু উনি বলতেছিলেন যে চীনের সাথে সম্পর্ক তৈরি করে শহীদ জিয়া, মানে তারেক রহমানের বাবা, এভাবে বলছে আর কি, এবং তার মা বেগম খালেদা জিয়ার সময়ে চীন এবং বাংলাদেশের সম্পর্কটা আরও গভীর হয় আর কি। তো এইটা ভাই কিন্তু এইটা বলেই আমার আসলে মানে ভাল লাগছে আর কি, যে কেমন জানি বাঙালি লাগছে আর কি এই চীনের রাষ্ট্রদূতকে আর কি। অনেকদিন থেকে আসেন তো মনে হয় যে বাংলা টাংলাও বলতে পারেন কিনা যাই না, মানে অ্যাম্বাসেডাররা তো অনেকে আবার শেখে, ওই দেশে গেলে ওই দেশের ভাষা শিখে ফেলে। তো এই ছবিটা দেখলাম এবং দুজনেই হাস্যোজ্জ্বল, এবং এটা সম্ভবত একটা বই টই কিছু দিচ্ছেন আর কি। তো যাই হোক, ডক্টর ইউনূস তো বেশ কয়েকবার চীনে টিনে গেছেন, এখন চীনে তারেক রহমান যদি প্রথম সফরে চীনে যায়, ভারত কি বলবে? ভারতের তো আসলে এখন আমরা কে কি বললো না বলে, এবং ভারতের আসলে এইসব নিয়ে উদ্বিগ্ন না থাকাই উচিত আর কি। এত গণতান্ত্রিক সরকারের উপরে কিন্তু আমরা ভরসা করতে চাই। তো দেখেন এখানে সোশ্যাল মিডিয়াতে এইসব খবর আসতেছে,
ফাতিমা তুজ-জোহরা, উনি খুব প্রমিনেন্ট আর কি বিএনপির পক্ষে, কি বলে ইউটিউবে এবং খুব ফেসবুকে খুব ভালো অ্যাক্টিভিস্ট, এবং উনি কথা বলেন আর কি, এবং ইলেকশনের আগে প্রচুর তার ভিডিও আমরা দেখছি। উনি বলতেছেন যে দেশের যে কোনো সাংবিধানিক ক্রান্তি লগ্নে বিএনপি এসেছে ঢাল হয়ে রক্ষা করতে। তো এটা তো ঠিক ভাই, 75 সালে মানে কি হয়েছিল, শেখ মুজিবকে সরাই দিয়ে একেবারে বিশ্রী অবস্থা, এবং সেখানে ভারত আক্রমণ করতে আসতেছিল, মানে দখল করে নিবে, চীন প্লেন উড়াই দিছিল যেন ভারত বাংলাদেশে না ঢোকে আর কি। তো এইসব ক্ষেত্রে আমরা দেখছি যে জিয়াউর রহমানের হাতে আবার বাংলাদেশ খুব সেফ হয়ে গেছিলো, এবং তাদের যে সাংবিধানিক যে কাজকর্ম এবং গণতান্ত্রিক যে উত্তরণ সেগুলি ওই শহীদ জিয়ার হাতেই হয়েছিল। আপনারা বলেন যে স্বৈরশাসকের হাতে যদি গণতন্ত্র আসে তাহলে তো আপনারা মানে সেই সরকারকে কৃতজ্ঞতা জানাবেন, এবং ওই শহীদ জিয়ার হাতে এটাই হয়েছিল। এবং হাদি কিন্তু মানে এটা বলে গেছে আর কি, হাদির মুখ থেকে আমরা শুনছি যে শহীদ জিয়া হচ্ছে যে গণতন্ত্র বাংলাদেশে আনার জন্য কাজ করছেন। যারা বলেন যে ওই ক্যান্টনমেন্টের মাধ্যমে বিএনপির জন্ম, এই সেই বিএনপির হাত ধরে আওয়ামী লীগেরও এই রাজনীতি করার সুযোগ হয়েছে এবং জামাতেরও রাজনীতি করার সুযোগ হয়েছে। তো এইগুলি যেন আমরা ভুলে না যাই। তো দেখেন এখানে তাজুল ইসলাম সাহেবকে আমার পছন্দের মানুষ, উনি তার কানেকশান তুরস্ক পাকিস্তান এগুলো অনেক আগে থেকেই ছিল। ডক্টর আসিফ নজরুল তাকে টেনে নিয়ে আসছিল এবং বলছিল যে বিএনপির এই লেভেলের কোনো আইনজীবী আছে কিনা। তো ওইটাতে আমার খুব আপত্তি ছিল আর কি। আপনারা সার্চ দিয়ে দেখেন, আসিফ নজরুল সাহেব এরকম বলছিল আর কি। তো আসিফ নজরুল সাহেবও যে আবার গুপ্ত এটা তো জানি আর কি, মানে উনি একসময় বিএনপি করে, বিএনপির কথা বলে, একসময় জামাতের কথা বলে, কিন্তু ওনার সাথে আবার খোঁজ করলে দেখবেন যে নাটের সুতা আবার দেখা গেল যে পাকিস্তান এবং তুরস্কের হাতে আর কি। এটা একটা স্বচ্ছতা আসুক, ওখানে সব জামাত এগুলো দখল টখল করে রাখছিল আর কি। সরিয়ে দেওয়া হলো তাজুলকে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তো এটা ভালো আর কি, এবং এটা নিয়ে আবার অনেকের আপত্তি আছে। এবং ওই পিনাকি তো তার তো জ্বালা থাকে আর কি, মানে সে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের এবং জামাতের সব নেতাদেরকে ওই গণজাগরণ মঞ্চ কইরা খুনটুন কইরা এখন আবার জামাতের আমির হয়েছে আর কি, তো ফ্রান্সের আমির। এবং সে বলতেছে চিফ প্রসিকিউটর তাজুলের বদলে কেন দলীয় আইনজীবী দিতে হবে, বিএনপির কাছে ব্যাখ্যা চাই। তো কি আইনজীবী কি দলীয় করবে না, তো কি তোর ওই পাকিস্তান থেকে নিয়ে আইব নাকি তুরস্ক থেকে নিয়ে আইব? অসীম মনিরের মানে ছেলের উপর ফ্যামিলি থেকে নিয়ে আসবে? মানে তোরা তো তাই চাচ্ছিলি আর কি, যে বাংলাদেশটা একেবারে পাকিস্তান হয়ে যাক, ইস্ট পাকিস্তান হয়ে যাক, এটা ছিল তোদের মানে মেইন একটা এজেন্ডা আর কি। তো এটা হইতে পারে না। এখন তারেক রহমানের ফ্যামিলি থেকে কেউ হয় না, এটা বরং মানে সুক্রিয়া কর তোরা। তারেক রহমান সাহেবের যে কোনো পরিবার বা দুঃসম্পর্কের পরিবারের কেউ এই জায়গাতে আসে না, এটাতে তোরা সুক্রিয়া কর। আমরা তো শেখ হাসিনার আমলে দেখছি 50টা না 56টা তার পরিবারের এমপি ছিল নাকি, কেন জানি তার সুতায় লতায় পাতায় এগুলি সব ফ্যামিলি নিয়ে সে শাসন করে গেছে শেখ হাসিনা। তো তারেক রহমান কিরকম এটা দেখা, আঙ্গুল যখন তুলবি তখন ভালো করে আঙ্গুল তুলবি বেটা। হ্যাঁ, এরকম উল্টাপাল্টা কথা বললে ভাই আঙুল ভেঙে দিবে পাবলিক। তো দেখেন এখানে এনসিপির কি বাজে অবস্থা, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ, এনসিপির দুই পক্ষে সংঘর্ষে আহত 4। আপনারা যে খালি বিএনপিকে চাঁদাবাজ বলেন, এদেরকে একটু বলেন না কেন? এটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2026 এটা বার্তা বাজার বলতেছে। তাহলে এখানে নিজেরা চাঁদাবাজি কইরা মারপিট কইরা নাক মুখ ফাটা ফেলছে আর কি। তো এখানে আবার শুনতেছি যে তাসনিম যারা, তারপরে জাবিন সহ পদত্যাগী নেতারা কি ফিরছেন এনসিপিতে, এই ধরনের খবর কিন্তু খুব মানে চাওয়ার হচ্ছে আর কি। তো এরা ভাই ওই সব গুপ্ত আর কি, এগুলি তুরস্ক কানেকশান, পাকিস্তান কানেকশান, আমেরিকা কানেকশান। তো এটা একদম ফরেন পার্টি আর কি এনসিপি, এবং এনসিপি হচ্ছে জামাতের বি টিম, এবং সবারই লিঙ্ক কিন্তু এক জায়গাতে আর কি, একই মায়ের পেটের বিভিন্ন সন্তানেরা। তো শহীদ মিনারে কিন্তু এরা কেউ যায় নাই, বুঝছেন? মানে শহীদ মিনারে নান, মানে এটা হচ্ছে যে একটা ধৃষ্টতা আর কি। আপনারা একটা জাতীয় মানে শহীদ যারা, তাদেরকে ভাষা শহীদ যারা আর কি, তাদেরকে অপমান করার সামিল আর কি। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এবং এটার তীব্র প্রতিবাদ জানাই। জামাতের কোনো নারী যায় নাই, এত নারীদেরকে ঘরে বাসায় পাঠাইয়া এনআইডি কালেকশন করাইলি, তারপরে জান্নাতের টিকিট বেচলি, একজনকে শহীদ মিনারে নিয়ে যেতে পারলি না, জামাত ইসলামকে বলতেছি। আবার এনসিপিও তাই, এনসিপির একটা নারী যায় নাই ওই শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারিতে। তো এখন আবার তারা নিজেরা মানে মুসলিম থেকে অমুসলিম সাজার ধান্দা করতেছে। নারী এতদিন ছিল না, মুসলিম ছিল তারা। হ্যাঁ, তারা একেবারে কট্টরবাদী, ইসলাম প্রতিষ্ঠা করার একেবারে টুবি পইরা মানে হাজি সাহেব হয়ে গেছিলো এক একটা। পেটের সাইজ কি এক একটা, নাহিদ ইসলামের পেটের সাইজ দেখছেন? বিশাল মোটা, হাঁটতে পারে না, হাতির মতো নড়ে আর কি। তো এই নারীদেরকে আবার তারা নিচ্ছে আর কি। তো এখানে
বাংলাদেশকে আসলে নষ্ট করে দেবে। বিএনপির উচিত হবে একটা মানে স্পেশাল গোয়েন্দাদেরকে এদের সার্বক্ষণিক 24 ঘন্টা এদেরকে নজরদারির মধ্যে রাখা, কখন কি করে এই সরকারকে বেকায়দে ফেলে দিবে ভাই গড নোস। দেখেন 23 লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে ওই বিএনপি সরকার শুরু করছে আর কি তার যাত্রা। তো এখন ফ্যামিলি কার্ড তারা করতেছে, কৃষি কার্ড বিতরণ করবে, তো ভালো জিনিস, কিন্তু আয়ও তো বাড়াইতে হবে। মানে সৌদি আরবের সাথে আমরা গতকালকে অ্যাম্বাসেডর সৌদি আরবের উনি মিট করছেন তারেক রহমানের সাথে, এবং উনি কিন্তু একটা বাংলাদেশে একটা রিফাইনারি, অয়েল রিফাইনারি, এটা চিটাগাংয়ে করার কথা ছিল, এটা অনেক বড় আকারে আর কি। এবং সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় যেই কোম্পানিটা আর কি, যারা নাকি অয়েল রিফাইনারি, তারা বাংলাদেশে এটা ইনভেস্ট করতে চায়। শেখ হাসিনার আমলে এটা করতে দেওয়া হয়নি, এবং ডক্টর ইউনূসও এটা কেমন জানি ঝুলাই মুলাই 18 মাস পার করছে। তো গতকালকে আমরা সৌদি আরবের সাথে সেই বৈঠকটা দেখলাম, এবং অ্যাম্বাসেডর তারেক রহমান সাহেবের আমলে যদি এরকম একটা সৌদি আরবের মতো একটা কান্ট্রি যদি বড় একটা ইনভেস্টমেন্ট করে, এবং সৌদি আরবের সাথে ওই পাকিস্তানের অ্যালায়েন্স আছে ভাই, তো এইগুলি করতে দিবে না আর কি। জামাত এবং পাকিস্তান তারাও ডিস্টার্ব করবে ওই দিক থেকে। সৌদি আরবের উচিত হবে যে পূর্বের যে বাংলাদেশ এবং বিএনপির বাংলাদেশ, যেটা তাদের সাথে যে সুসম্পর্ক ছিল সেইভাবে কিন্তু আগানো আর কি। এবং নতুন সরকারের আমলে আমরা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সৌদি আরবের একটা বড় ইনভেস্টমেন্ট যেন আমরা পাই, সেটা কিন্তু আমরা একটা আশা করতেই পারি আর কি। তো দেখেন এখানে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এবং এই 23 লাখ কোটি টাকার যে ঋণের বোঝা, এটার ভার কিন্তু ওনার ঘাড়ি পড়ছে, মানে সর্বোচ্চ আর কি, এবং ওনার ক্যাবিনেট আর কি। তো সবাই মিলে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে দেশ চালাইলে আমার মনে হয় যে যাত্রাটা ভালো হবে, এবং এই 23 লক্ষ কোটি টাকা পরিশোধ করা আমার মনে হয় না যে খুব একটা কঠিন কাজ। বাংলাদেশ খুব পরিশ্রমী জাতি, এবং নিজেদের ভাগ্য পরিবর্তন করতে আমাদের কারো ওরকম সাহায্য লাগে না, মানে একটু আপনি ধরাই দিতে পারলেই কিন্তু আমরা নিজেদের পথ খুঁজে নেব আর কি। তো আশা করবো যে তারেক রহমান সাহেব এটা দায়িত্বপূর্ণ আচরণ করবেন, এবং সারা বাংলাদেশের একজন নেতা হিসেবে উনি সবাইকে দেখে রাখবেন আর কি। তো এখানে ষড়যন্ত্র হবে, এখানে এই সরকারের অপবাদ ছড়ানোর চেষ্টা হবে, এই সরকারকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো এইগুলো যেন না হয়, এটার জন্য সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি থাকা উচিত, এবং আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে চোখ কান খুলে সারা বাংলাদেশকে পাহারা দেওয়া উচিত আর কি। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার চ্যানেল যারা একেবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাথে থাকবেন বন্ধুরা। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা, এখন কমতে বিদায়, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।